আর বড়দের কাঁধে দায়িত্ব থাকে প্রচুর। তাদের বংশে এটাও নিয়ম ছিল, ছেলের বউ বাড়িতে আসলে শাশুড়িরা সংসারের কাজে হাত দেয় না। তবে আমার শাশুড়ি যথেষ্ট ভালো ছিল রে। আমি সব সময় দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। আমাদের সময়ে এমন হতো যে খুব অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, এবং কিছু মেয়েদের বেলায় এমনও হয়েছে যে তারা স্বামীর ঘরে গিয়ে সাবালিকা হয়েছে। আমিও খুব ছোট ছিলাম, রান্নাবান্না কিছুই পারতাম না, কখনো কাজই করতে পারতাম না। তখন আমার শাশুড়ি আমাকে তার পাশে বসিয়ে দেখাতো কিভাবে কি করতে হয়। মাছ কাটা, সবজি কাটা, ভাত তরকারি রান্না করা সবকিছুই আমার হাত ধরে শিখিয়েছে। আবার আমার যখন খুব চাপ হয়ে যেত তখন তিনি আমাকে সাহায্য করত, তবে তিনি বেশিরভাগ সময় অসুস্থ থাকতো। তিনি আমার সাথে কাজ করতো দেখে আশেপাশের অনেক মানুষ তাকে বারণ করতো আমার সাথে কাজ করতে। তবে তিনি বাকিদের বলতো, এটা আমার ছেলের বউ না, এটা হলো আমার মেয়ে। আর একজন সন্তান সকাল থেকে রাত পর্যন্ত একা সব কাজ করে যাবে, আর আমি একজন মা হয়ে কিভাবে সেগুলো দেখব? বংশের নিয়ম আছে থাকুক, তবে আমি এতটা পাষাণ হতে পারবো না। তার এমন উত্তর শুনে আর কখনোই এসব বলতে আসতো না। আমার 4 জন ননদই ছিল, তাদের মধ্যে 3 জন একরকম ছিল, মানে তারা আমাকে কম পছন্দ করত, আর একজন সেও খুব ভালো ছিল, আমার সাথে কাজ করতে চাইতো, তবে আমি করতে দিতাম না। কারণ 2 দিন পর তার বিয়ে হয়ে গেলে সেখানে গিয়েও তো সংসার সামলাতে হবে, এখানেও করবে আবার ওখানেও করবে, তার জন্যই কিছু করতে দিতাম না। কি বলবো বুঝতে পারছি না। আগেকার মানুষের মন মানসিকতা সুন্দর ছিল এবং তারা সৎ ছিল। এখন কারো দুঃখ কেউ বুঝতে চায় না বা ওরকম করে ভাবে না। তবে হ্যাঁ, সবাই যে একরকম সেটা কিন্তু না। এখনো আছে কিছু কিছু মানুষ, না হলে দুনিয়া টিকে থাকতো না। হ্যাঁ, একদম ঠিক বলছিস শুভা। আরো অনেক গল্প আছে, আস্তে আস্তে বলবো সবকিছু। আমি মাঝে মধ্যেই রিন্তি আর ইলাকে দুপাশে বসিয়ে গল্প করি। এর মধ্যে রিহান চলে এলো, অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছে। ফিরোজার পাশে বসে নাস্তার প্লেটটা নিজের সামনে নিয়ে খেতে খেতে বলল, কি নিয়ে কথা বলছিলে তোমরা? আমি রুম থেকে শুনতে পেলাম কোনো গুরুত্বপূর্ণ কথা নাকি? রিহানের প্রশ্নের উত্তর দিল ফিরোজা। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। কি সেটা বলা যাবে আমাকে? কেন বলা যাবে না? তোকে নিয়ে কত কথা হচ্ছিল। তাই নাকি? তা কি কথা বলো তো শুনি। বলছিলাম কি, যদি রোজ রোজ বউকে এত দেরি করে ছাড়িস তাহলে তো খুব শীঘ্রই ঘরে নতুন মেহমান চলে আসবে। এমন কথার জন্য প্রস্তুত ছিল না কেউই। শুভা বিষম খেলো। ইলা মাথায় হাত বুলিয়ে দিয়ে এক গ্লাস পানি শুভার দিকে এগিয়ে দিয়ে বলল, আস্তে ভাবি, তাড়াহুড়ো করো না, পানিটা খেয়ে নাও জলদি। রিহান ফিরোজার দিকে তাকিয়ে বলল, দাদি, তুমি কি মানে যখন তখন যা ইচ্ছা তাই বলে ফেলো? আমি কি এমন ভুল বলেছি তুই বল? আমার কোলের শেষ বাচ্চা ছিল রিন্তি, 2 দিন বাদে ওর বিয়ে দিতে হবে, তারপর ওর নিজের বাচ্চা হয়ে যাবে। এখন তুই বোঝ, কত বছর হলো আমি ছোট বাচ্চা কোলে নিতে পারি না। এই বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে রে। একটা বাচ্চা হলে ভালো হতো, সময়টা কাটতো, সাথে বাসাটা তাজা হয়ে যেত। আমি সত্যি বলছি দাদু, তোরা সময় নষ্ট করিস না। আপাতত এসব নিয়ে ভাবছি না দাদি, সবেমাত্র পথ চলা শুরু হলো, কিছুদিন যাক, সুভা নিজেকে মানিয়ে নিক, তারপর ভাববো। কি মানিয়ে নিবে? তোদের সম্পর্ক কি স্বাভাবিক না? আলহামদুলিল্লাহ, আমাদের সম্পর্ক স্বাভাবিক, তবে এই সংসারে একদমই নতুন ও, তাই এদিকটা মানিয়ে নিক। আর এত তাড়াতাড়ি সন্তান নেয়া, এতে ওর আপত্তিও থাকতে পারে। আমি আসলে জানি না ওর ইচ্ছেটা। আমার মনে হয় না ওর মানিয়ে নেওয়ার জন্য সময় দরকার, কারণ আমাদের ছোট একটা সংসার, কাজকর্ম সব ইলা করে। রিন্তি আজ এখানে আছে তো কাল স্বামীর ঘরে। আমার বয়স হয়েছে, আমিও আজ আছি কাল নেই, তারপর কিন্তু তোরা দুজনেই থাকবি। এমন না যে শুভা ছোট, কিছু বুঝতে পারে না বা বড়। সংসার সবার মন জয় করতে হবে, সব কাজ একা হাতে করতে হবে, সবাইকে মানিয়ে নিতে হবে। আমার ইচ্ছে হয়েছে প্রথম নাতির ঘরে পুতি দেখার, তাই বলেছি, বাকিটা তোদের ইচ্ছে। এভাবে কেন বলছো দাদি? রাগ করছো কেন? ঠিক আছে, আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ। শুনে খুশি হলাম, আরো খুশি হব সুখবরটা শোনার পর। রিহান মৃদু হাসলো, আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল।
খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজ নিজ রুমে চলে গেল। শুভা মাথা নিচু করে বিছানার উপর বসে আছে। রিহানের ইচ্ছে ছিল খাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে যাবে, তবে শুভা ফিরোজার কথাটা শোনার পর থেকে মুখ ভার করে আছে। তাই সে বেরিয়ে না গিয়ে রুমে এসে শুভার পাশে বসে বলল, কি হয়েছে, তোমার মন খারাপ? তখন তো ভালোই ছিলে, তারপর দাদির কথাটা শোনার পর থেকে দেখছি মুখ ভার কেন শোভা? আমাকে বলো, তোমার যদি মত না থাকে তাহলে আমি দাদিকে বুঝিয়ে বলবো, তবু তোমাকে জোর করব না। আর সরি, তোমার কাছে না শুনে আমি দাদিকে বলেছি চেষ্টা করব। তুমি ভুল ভাবছো আমাকে। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। আর এমন একটা ব্যাপারে কি কোনো মেয়ে দ্বিমত করতে পারি? তাহলে তুমি চিন্তিত কেন? শুভা টলমলে চোখে রিহানের দিকে তাকাতেই রিহান দুহাতে শুভার মুখটা চেপে ধরে বলল, চোখে পানি কেন? আমি কোনো ভুল করেছি নাকি আমার কোনো কথায় দুঃখ পেয়েছো বলো আমাকে। আর যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। আমি জেনে শুনে তোমাকে দুঃখ দেইনি। তুমি আবারও ভুলটা ভাবছো। তাহলে ঠিকটা কি বলো আমাকে। আমি কি কখনো মা হতে পারবো? চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শুভার মুখে এমন কথা শুনে বুকের ভেতর ধপ করে উঠল। চিনচিন ব্যথা অনুভব হলো, সাথে কিছুটা অস্বস্তি। নিজের বুকে জড়িয়ে নিয়ে মাথায় চুমু দিয়ে গালে হাত বুলিয়ে দিতে দিতে রিহান বলল, পাগলি, বাজে কথা কেন বলছো? আমি শুনেছি ধর্ষিতা মেয়েদের বাবু হয় না। হাতে গোনা দু একজনের হয়, তবুও অনেক চিকিৎসা করে। এসব ভুলভাল কথাবার্তা কোথা থেকে শুনেছো তুমি? ভুলভাল কথা নয়, সব সত্যি। ওরকম কিছু না। আল্লাহ চাইলে সবই সম্ভব, তার কাছে অসম্ভব বলে কিছু নেই। পরের চিন্তা আগে করে দুঃখ পেও না, যা হবে আল্লাহ ভরসা, পরে দেখা যাবে। হু হু করে কেঁদে উঠল শুভা। রিহান তাকে আদর করে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন আবার? কাদার মতো কিছু হয়নি। প্লিজ শোভা, কেঁদো না। আমি তোমার এই মুখ দেখে অফিসে যেতে চাই না। শান্ত হও লক্ষ্মী সোনা। নিজেকে কিছুটা শান্ত করে নিল। রিহান চোখ দুটো মুছে কপালে চুমু দিয়ে বলল, আমি এখন বেরোবো। এসব ভেবে মন খারাপ করে থেকো না, কেমন? ঠিক আছে, সাবধানে যেও তুমি। তাহলে তুমি একটু হাসো। মুচকি আসলো শুভা। সেটা দেখে রিহান উঠে ফিরোজার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। শুভা ফোনটা হাতে নিয়ে সিদ্দিকের কাছে কল দিয়ে এক এক করে সবার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে নিল। হাত থেকে ফোনটা বিছানার উপর রাখতেই বেলকনির দরজার দিকে চোখ যেতেই আকাশটা দেখতে পেল। আকাশে মেঘ জমেছে, হয়তো বৃষ্টি আসবে। শুভা দ্রুত পায়ে গিয়ে বেলকনি থেকে কাপড়গুলো তুলে এনে গুছিয়ে ওয়ার্ড্রপে রাখলো। এর মধ্যে ঝরঝর করে বৃষ্টি শুরু হলো। শুভা পুনরায় ব্যালকনিতে এসে দু হাত বাড়িয়ে দিল। এক ফোঁটা দু ফোঁটা করে পানি এসে হাত দুটো ভরে গেল। বৃষ্টির ছিটে ফোঁটা পানির স্পর্শে মনটা ফুরফুরে হয়ে গেল তার। মনে পড়ে গেল বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাড়ি ফেরার সেই দিনগুলোর কথা। কখনো স্কুল ছুটি হওয়ার আগ মুহূর্তে বৃষ্টি, কখনো স্কুল ছেড়ে মাঝপথে চলে আসার পরে বৃষ্টি। দুটো একটা বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই আশেপাশে কলাগাছ খোঁজা, কলাগাছ না থাকলে বড় বড় কচু পাতা ছিঁড়ে সেটা দিয়ে ছাতার মতো চালানো। কতই না মধুর ছিল সেই হারিয়ে যাওয়া দিনগুলো। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে পেছন ফিরল শুভা। তার পেছনে দাঁড়িয়ে আছে রিন্তি। তড়িঘড়ি করে হাত দুটো গুটিয়ে নিয়ে শুভা হেসে বলল, কিছু বলবে নাকি রিন্তি? আজকের বৃষ্টিটা কি সুন্দর দেখেছো? তোমার ভালো লাগে বৃষ্টি? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে, তবে আমি ভিজতে পারি না, জ্বর চলে আসে তাই। আহা ভাবি, ভালো লাগার কাজ করলে তাতে একটু শরীর খারাপ হলেই কি? আমার খুব ইচ্ছে করছে ভিজতে, আর আমি সেই জন্য এসেছি তোমার কাছে। একা একা কিভাবে ভিজবো? তুমিও চলো না ভাবি। কিন্তু রিন্তি, আমার তো জ্বর চলে আসবে, আর তোমার ভাইয়া যদি জানতে পারে আমি বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছি তাহলে খুব রাগ করবে। তুমি চলো তো, জ্বর আসবে না। আমাদের ঢাকার বৃষ্টি অতটাও খারাপ নয় যে তোমার জ্বর চলে আসবে। আর কোনো কথা না বলে চলো আমার সাথে। আর কিছু বলার সুযোগ দিল না। এর মধ্যে সুভার হাত ধরে টানতে টানতে রুমের বাইরে এসে শত দরজার সামনে দাঁড়াতেই পেছন থেকে ইলা ডাকলো, এই রিন্তি আপু, দাঁড়াও দাঁড়াও। ইলা দৌড়ে ওদের কাছে এসে বলল, বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কোথায় যাচ্ছ তোমরা? সাথে যাচ্ছি ভিজতে। তুই যাবি আমাদের সাথে? আমিও তো মনে মনে ভিজবো বলে ভাবছিলাম, কিন্তু দাদি বকবে ভেবে চুপ আছি। দাদি এখন ঘুমাচ্ছে, এটাই মোক্ষম সময়। চল তাহলে। আর হ্যাঁ, ভুলেও কিন্তু দাদির সামনে বলবি না আমরা ভিজেছে। আরে বাবা, বলবো না, চলো তো। এরপর কিন্তু বৃষ্টি থেমে যাবে, তারপর আর ভেজা হবে না, আমাদের তাড়াতাড়ি চলো। তিনজন মিলে দরজাটা লাগিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। সুভা ছাদের ঠিক মাঝখানটায় এসে হাত দুটো মেলে দিয়ে
চোখ বুজে ঝিরিঝিরি বৃষ্টির শব্দটা অনুভব করছে। ওদিকে রিন্তি আর ইলা এত আনন্দ পেয়েছে যে ওরা রীতিমতো নাচছে। সুভাকে একা দেখে দুজনে এগিয়ে এসে সুভাকে টেনে রেলিংয়ের দিকে নিয়ে গেল। এভাবে বেশ কিছুক্ষণ ভিজল। হারানো সেই দিনগুলো পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করলো। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়েছে। সুভা বিছানায় বিভোর ঘুমে তলিয়ে আছে। চা খাওয়ার জন্য ইলা একবার ডাকতে এসেছিল, তাকে শুধু বলেছে, তুমি যাও, আমি আসছি। ব্যাস, আর কিছুই বলতে পারেনি। ইলা চলে গিয়েছে। এদিকে সুভা তার মতো করে ঘুমিয়ে যাচ্ছে। আগামীকাল জরুরি কাজে কক্সবাজার যেতে হবে, তাই আজ তাড়াতাড়ি বাসায় চলে এলো রিহান। সদর দরজার সামনে কলিং বেলে চেপে দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। একবার, দুবার, তিনবারের সময় ইলা দরজা খুলে দিতেই রিহান প্রশ্ন করলো, কি রে ইলা, আজ এত দেরি হলো কেন? দরজা খুলতে ঘুমিয়েছিলি নাকি? না ভাইয়া, ঘুমাইনি, আমি তো আমার রুমেই ছিলাম, তাই শুনতে পাইনি প্রথমে। কিন্তু ভাইয়া, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এসেছো যে? আজ তাড়াতাড়ি এসেছি কারণ আগামীকাল আমাকে কক্সবাজার যেতে হবে 3 দিনের জন্য। আচ্ছা, সুভা কোথায়? ভাবি তো নিজের রুমেই আছে। সেই যে দুপুরে খাবার খেয়ে রুমে ঢুকেছে আর বের হয়ে আসেনি। আমি ডাকতে গেছিলাম চা খাবে বলে, কিন্তু ভাবি আসতে চেয়েও আসেনি। হয়তো শরীর খারাপ। তুই কি কাছে গিয়ে দেখেছিলি শরীর ঠিক আছে কিনা? না ভাইয়া, আমি তো ভাবির কাছে যাইনি। ঠিক আছে, আমি দেখছি। রিয়ান এক মুহূর্তে দেরি না করে নিজের রুমে গেল। এত বড় বিছানার এক কোণায় গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে সুভা, সাথে থরথর করে কাঁপছে। রিহান দ্রুত গিয়ে সুভার কপালে হাত দিয়ে চমকে উঠল। প্রচণ্ড পরিমাণে জ্বর, যার কারণে এভাবে শীতে কাঁপছে। পাতলা একটা চাদর গায়ে জড়িয়ে রেখেছে। রিহান একটা কম্বল বের করে সুভার গায়ে জড়িয়ে দিল। এবার ধীরে ধীরে কাঁপা থামলো। ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে জ্বরটা মেপে নিয়ে সুভার পাশ থেকে উঠে দরজার কাছে গিয়ে উচ্চস্বরে রিন্তিকে ডাকলো। রিহানের ডাক শুনতে পেয়ে দৌড়ে এই রুমে চলে এলো। তাকে দেখেই রিহান গম্ভীর মুখে বলল, সুভার যে জ্বর এসেছে জানিস? রিন্তি অবাক হলো ঠিকই, তবে তার চেয়ে বেশি ভয় পেল, কারণ সুভা বারণ করার পরেও সে জোর করে ভিজতে নিয়ে গিয়েছে। রিন্তি চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দিচ্ছে না। এবার রিহান ধমক দিয়ে বলল, কি হলো রিন্তি? একটা প্রশ্ন করেছি। রিন্তি চমকে উঠে আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, আমি জানি না তো ভাবির কখন জ্বর এসেছে। জানিস না মানেটা কি? কোথায় ছিলি সারাদিন? আজ ক্লাস ছিল না তাহলে? আমি বাসাতেই ছিলাম ভাইয়া। তাহলে যে একজন মানুষ জ্বরে বিভোর হয়ে আছে সেটা জানিস না কিভাবে? আমি তো এই রুমে আসিনি, ভেবেছিলাম ভাবি ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে ইলাকে পাঠিয়েছিলাম ভাবিকে ডাকতে, কিন্তু ভাবি যাবে বলেও যায়নি। আমি বুঝতে পারিনি যে ভাবির জ্বর এসেছে, তাই সে যায়নি। আমি যদি এখন না আসতাম তাহলে তো ও এইভাবেই পড়ে থাকতো। তোরা কেউ আসতেই না ওর খোঁজ নিতে। সরি ভাইয়া। ঠিক আছে, গিয়ে ওর জন্য কিছু খাবার নিয়ে আয়। আপাতত আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। রিন্তি চলে গেল। রিহান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পাল্টে এসে সুভাকে ডেকে তুলল। রিহানকে দেখে ঘড়ির দিকে তাকিয়ে বলল, কত রাত হয়ে গিয়েছে। রাত হয়নি সুভা, এখন সন্ধ্যা। তাহলে যে তুমি চলে এসছো? আমি আজ তাড়াতাড়ি চলে এলাম। ও, খুব ভালো করেছো, তোমাকে খুব প্রয়োজন আমার। জ্বর এসেছে কিভাবে সেটা বলো। জানি না তো কিভাবে এসছে। খাবার নিয়ে রিন্তি চলে গেল। তার হাত থেকে খাবার নিয়ে সুভাকে খাইয়ে দিতে দিতে রিহান বলল, তোমার পরনে তো অন্য জামা ছিল, তাহলে এখন জামা কেন? বৃষ্টিতে ভিজেছো তাই না? রিন্তি ভয়ে চুপসে গেল। সুভা এখন কি বলবে সেটা নিয়ে চিন্তায় আছে রিন্তি, কারণ সুভা যদি সত্যি কথাটা বলে তাহলে রিহান খুব বকবে রিন্তিকে। মুখের খাবার শেষ করে সুভা বলল, বেশি না, অল্প একটু ভিজেছি। তুমি যখন জানো বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হয়, তাহলে ভিজতে গিয়েছো কেন? ইচ্ছে হচ্ছিল তাই গিয়েছি। জরুরি কাজে আগামীকাল কক্সবাজার যেতে হবে, ওখানে 3 দিন থাকতে হবে। তোমার এই অবস্থা রেখে কিভাবে যাব? আর সেখানে না গেলেও হবে না। কী যে করি বুঝতে পারছি না কিছু। এমন সময় জ্বরটা এলো। এত চিন্তা করছো কেন? বাসায় কি আমি একা আছি নাকি? তুমি তোমার কাজে যাও, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সুস্থ হয়ে যাব। চিন্তা করব না বললেই তো হলো না। আমি বুঝতে পারি না তোমার বৃষ্টিতে ভেজার কি দরকার। আজকাল খুব বেশি পাকনামি করছো তুমি। যা হয়েছে বাদ দাও তো, এটা সামান্য জ্বর, আহামরি কিছু না। রিহান পেছন দিকে তাকিয়ে রিন্তির উদ্দেশ্যে বলল, তুই এখন যা, আমি রাতে খাবো না, তাই ডাকিস না আমাকে। আর হ্যাঁ, আমি পরে দাদির সাথে
কথা বলে নিব। ঠিক আছে ভাইয়া। রিন্তি প্লেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রিহান শুভাকে ওষুধ খাইয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে এসে শুয়ে পড়ল আর তার বুকের মধ্যে শুভাকে আগলে নিল। শুভা চুপচাপ ঘুমানোর চেষ্টা করছে, তার মধ্যেই রিহান ডাকলো। শুভা, হুম। তুমি কি কাল আমার সাথে যাবে? না, আমার ভালো লাগছে না, আমি এত রাস্তা যেতে পারবো না। তুমি কি হেঁটে হেঁটে যাবে নাকি? আমরা বিমান দিয়ে যাব। চলো না প্লিজ, তোমাকে এভাবে রেখে যেতে মন চাইছে না। আমি যদি তোমাকে রেখে যাই তাহলে সব সময় তোমার জন্য দুশ্চিন্তা ঘুরপাক খাবে আমার মাথায়। তার ফলে কাজটাও ভালোভাবে শেষ করতে পারবো না। তুমি এত চিন্তা কেন করছো সেটাই বুঝতে পারছি না আমি। আচ্ছা তুমি বলো, জ্বর কি সব বড় কোনো অসুখ? এই যে এখন ঔষধ খেয়েছি, সকালেই সুস্থ হয়ে যাব। আর তুমি যাচ্ছ কাজে, সেখানে আমি গিয়ে কি করব বলো? সেই তো আমাকে হোটেলের রুমে একা একা শুয়ে থাকতে হবে। তার চেয়ে ভালো আমি এখানে আমার পরিবারের কাছেই থাকি। গায়ে এত জ্বর তবুও কিভাবে এত কথা বলছো তুমি? আমার কথা বলতে ভালো লাগছে না, তবে তুমি বাধ্য করছো কথা বলতে। আচ্ছা আর বাধ্য করবো না, ঘুমাও। হ্যাঁ হুম। রিহান শুভার কপালে গভীরভাবে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওদিকে শুভা নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। রিহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল তার সুভাষিনীকে। সারাটা রাত নিজের বুকের মধ্যখানে আগলে রেখেছে শুভাকে, এক মুহূর্তের জন্য তাকে কাছছাড়া করেনি। বেশ খানিকটা জ্বর কমে গিয়েছে, তবে পুরোপুরি কমেনি। মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে, সোজা হয়ে বসতেই পারছে না। মাত্র একদিনে শরীর থেকে এত শক্তি ক্ষয় হয়েছে যে এখন শুভা দাঁড়াতে পর্যন্ত পারছে না। যদিও দাঁড়ানোর চেষ্টা করেছে এবং এখনও করে যাচ্ছে, তবে দাঁড়িয়ে এসে নিজেকে সামলাতে পারছে না। একদম নেশাগ্রস্ত হলে মানুষ যেমন তাল ঠিক রাখতে পারে না, এদিক ওদিক হেলে দুলে যায়, ঠিক তেমনই হয়েছে শুভার সঙ্গে। রিহান সকালে উঠে শুভাকে ফ্রেশ করিয়ে দিয়ে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়ে সে গিয়েছে ওয়াশরুমে। এদিকে শুভা রিহানের লাগেজ গুছিয়ে দিতে বারবার বিছানা থেকে উঠেও সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কিছুক্ষণ বাদে রিহান তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। শুভাকে বিছানায় বসে থাকতে দেখে দ্রুত এসে বলল, কি হয়েছে, বসে আছো কেন? তোমাকে বলেছিলাম শুয়ে থাকতে। কিছু লাগবে তোমার? ওয়াশরুমে যাবে? না, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম তোমার লাগেজটা গুছিয়ে দিই, কিন্তু আমি তো সোজা হয়ে দাঁড়াতেই পারছি না, খুব অস্থির লাগছে। তা তো লাগবেই। জ্বর হলে শরীর দুর্বল হয়ে যায়, আবার তার জন্য ওষুধ খেলে তো অবশিষ্ট কোনো শক্তিই থাকে না। তবে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তুমি শুয়ে পড়ো, আমি লাগেজ গুছিয়ে নিচ্ছি। তোমার অপ্রয়োজনীয় কাপড় আর জিনিসগুলো আমায় এনে দাও, আমি এখানে বসে গুছিয়ে দিই। এতক্ষণে তুমি তৈরি হয়ে নাও। ওরে আমার লক্ষ্মী সোনা বউটা। মুচকি আসলো শুভা। রিহানকে তার প্রয়োজনীয় জিনিসপত্র এনে বিছানার ওপর রেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম মাখছে। শুভা সেটা খেয়াল করে বলল, এত সেজে গুজে যেতে হবে না, শুনেছি কক্সবাজার অনেক মেয়ে মানুষ থাকে। রিহান আয়না থেকে চোখ সরিয়ে শুভার দিকে তাকিয়ে একগাল হেসে বলল, শুনেছ ঠিকই, তবে কোন মেয়ের তো ক্ষমতা যে সে আমার সুবাসিনীর কাছ থেকে আমার মন সরিয়ে নেবে? অত কিছু জানি না, এত সাজতে হবে না, ব্যাস। আরে পাগলি, আমি কি ওখানে ঘুরতে যাচ্ছি নাকি? আমি তো যাচ্ছি কাজে। অবশ্য শুধু আমি নই, আরও অনেকেই সেখানে উপস্থিত হবে। এটা কি শুধু মিটিং নাকি অন্য কিছু? সত্যি করে বলো আমাকে, বিপদের আশঙ্কা নেই তো? যদি অমন কিছু হয় তাহলে আমি তোমাকে যেতে দিব না। রিল্যাক্স শোভা, এটা শুধু মিটিং, তার জন্যই তো ধীরে সুস্থে যাচ্ছি। যদি কোনো অপারেশন থাকতো তাহলে তো মুহূর্তের মধ্যেই চলে যেতে হতো। রইল বাকি বিপদের আশঙ্কা। আজ পর্যন্ত আমি এমন অনেক বিপদের সম্মুখীন হয়েছি, আবার বিপদ জয় করে সেখান থেকে ফিরেও এসেছি। আমি এসব নিয়ে ভাবি না, কারণ হায়াত মৌত আল্লাহর হাতে। আর যদি কখনো এমন কোনো পরিস্থিতি আসে যে আমার একটা জীবনের বিনিময়ে 10টা জীবন বেঁচে যাবে, তাহলে তখন আমি আমার নিজের জীবনের পরোয়া করব না। কারণ আমি প্রথম দিন সবার সামনে শপথ করেছিলাম, আমার জীবন দিয়ে হলেও আমি সাধারণ মানুষদের রক্ষা করব, তাদের সকল বিপদে আপদে পাশে থাকব। তো এখন কিভাবে ভুলে যাব সেটা বলো। রিহানের কথা শুনে শুভা মাথা নিচু করে বলল, তারা নিজেরা নিজেদের খেয়াল রাখতে পারে না? আমার মানুষটা হারিয়ে গেলে তো তখন সেই মানুষজন এসে তাকে ফিরিয়ে দেবে না আমার কাছে? তুমি কেমন স্বার্থপরের মতো কথাবার্তা বলছো শোভা, এগুলো কিন্তু আমার পছন্দ নয়।
হ্যাঁ, আমি ভীষণভাবে স্বার্থপর। নিজের মানুষ হারিয়ে এত উদার মনের মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবো না আমি। রিহান আয়নার সামনে থেকে গিয়ে শুভার সামনে দাঁড়িয়ে দু হাতে তার মুখটা আলতোভাবে ধরে শান্ত গলায় বলল, আমি বুঝতে পারছি তোমার দিকটা। পৃথিবীতে কোনো মানুষই চায় না তার প্রিয়জনদের হারাতে। এই ব্যাপারে সবাই স্বার্থপর, তবে এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব। আমি কিছুতেই আমার দায়িত্ব এড়িয়ে চলতে পারি না, সেটা তোমাকে বুঝতে হবে শোভা। আর এছাড়াও যদি আল্লাহ আমাকে নিয়ে যায় তাহলে কি তুমি আটকাতে পারবে? পারবে না তো। তাহলে সব কিছু আল্লাহ ভরসা দিয়ে রাখতে হবে। তিনি যা করবেন আমাদের সকলের মঙ্গলের জন্যই করবেন। ঠিক আছে, তৈরি হয়ে নাও। আর হ্যাঁ, একটু পরপরই আমাকে কল দিলে মনে থাকবে? 100 বার মনে থাকবে। শুভার কপালে আলতোভাবে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে ঝটপট তৈরি হয়ে নিল। এদিকে শুভা লাগেজ গুছিয়ে দিয়ে শুয়ে পড়ল। রিহান নাস্তা করে ফিরোজার রুমে গিয়ে দেখলো ফিরোজা আতশোয়া হয়ে আছে। তার পাশে গিয়ে বসে ছোট্ট সুরে বলল, দাদি, আমি এখন বেরোবো, তুমি নিজের খেয়াল রেখো। আর সুভাকে একটু দেখো, ওর জ্বর কমেছে, তবে শরীর দুর্বল আছে এখনো। ফিরোজা সোজা হয়ে বসে রিহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই একদম চিন্তা করিস না দাদু, যে কাজে যাচ্ছিস সেই কাজে সফল হয়ে বাড়ি ফিরে আয়। শুভাকে নিয়ে ভাবতে হবে না, ওর জন্য আমরা সবাই আছি। তুই নিজের খেয়াল রাখিস আর সেখানে পৌঁছে কল করিস। অবশ্যই দাদি, তাহলে আমি আসছি। হ্যাঁ, দোয়া করো। দোয়া করি আর চাইতে হয় দাদু, তোর জন্য সব সময় দোয়া করি। সাবধানে যাস ভাই আমার। রিহানের কপালে আদর করে দিল ফিরোজা। রিহান সেখান থেকে বেরিয়ে ড্রয়িং রুমে রিন্তি বসেছিল, তার কাছে গিয়ে বলল, রিন্তি, রাতে সুভার সাথে থাকিস, একা একা ভয় পাবে। আর তুই ওর দিকে একটু এক্সট্রা খেয়াল রাখিস। মুখ ফুটে কিন্তু কিছু বলবে না সুভা, তাই তুই নিজেই জিজ্ঞেস করিস কিছু লাগবে কিনা, ঠিক আছে? ওকে, ভালো থাকিস, আসছি। তুমিও ভালো থেকো ভাইয়া। রিহান আবারও নিজের রুমে গিয়ে শুভাকে তুলে বসিয়ে তার হাত দুটো নিজের হাতে মুঠোবন্দি করে তাতে চুমু দিয়ে বলল, আগামী 3টে দিন ভীষণ মিস করব তোমায়। আমি জানি তুমিও আমায় খুব মিস করবে। ঠিক মতো খাওয়া দাওয়া করবে, ঔষধ যেগুলো আছে সেগুলো নিয়মিত খাবে, আর নিজের যত্ন নিবে। ভেবো না আমি দূরে যাচ্ছি, তাই তোমার যেমন ইচ্ছে তেমন করে চলবে। আমি কিন্তু খোঁজ নিব তুমি কখন কি করো আর না করো। রিন্তিকে বলেছি রাতে দুজন একসাথে থেকো। আমি আবারও বলছি, নিজের যত্ন নিও। আমি এসে যদি দেখি শরীর 19 থেকে 20 হয়েছে তাহলে কি করব? আশা করি সেটা তুমি বুঝতেও পেরেছো। বুঝতে পেরেছি কি করবেন। এখন আপনি যান, দেরি হচ্ছে। আমার পাখিটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। রিহানের মুঠো থেকে নিজের হাত দুটো বের করে নিয়ে চট করে দু হাতে রিহানের গলা পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে এনে কপালে, গালে, নাকে, থুতনিতে চুমু এঁকে দিয়ে বলল, একদম চিন্তা করো না, তুমি যেভাবে বলেছো আমি ঠিক সেভাবেই চলবো। একটু এদিক ওদিক করবো না, শুধু নিজের কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে এসো, তাহলেই হবে। এই তো গুড গার্ল, আসছি তাহলে। তুমি আপাতত ঘুমাও, কেমন? ঠিক আছে। শুভাকে বুকে জড়িয়ে কিছুক্ষণ আদর করে দিয়েই নিজের লাগেজ নিয়ে বেরিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের পাতা দুটো বুঝে নিল শুভা। তীব্র আওয়াজে ফোন বাজছে। ফোনটা ঠিক শুভার বালিশের পাশেই ছিল, যার ফলে আওয়াজটা কানে গিয়ে লাগছে। চোখের পাতা মেলে তাকালো শুভা। পাশে থাকা ফোনটা হাতে তুলে নিয়ে স্ক্রিনে চোখ বুলাতেই মুচকি হেসে কলটা রিসিভ করে কানে ধরেই বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুম ভেঙেছে তবে? আমি সেই কখন থেকে কল দিচ্ছি, কিন্তু ম্যাডাম তো বিভোর ঘুমে তলিয়ে আছে। কে রিসিভ করবে আমার কল? না মানে আসলে খুব ঘুম পাচ্ছে। তুমি চলে যাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তারপর রিন্তি এসে ডেকে দিল। ওর বান্ধবী ভিডিও কল দিয়েছিল, তখন সে নাকি আমাকে দেখতে চেয়েছিল। এরপর দুপুরের খাবার খেয়ে আবার কখন যেন ঘুমিয়ে গিয়েছিলাম। ও এই কথা, কখন ঘুমিয়েছে সেটা নিজেও জানো না? বাহ, দারুণ ব্যাপার তো। হ্যাঁ, ওই আর কি, সামান্য একটু ঘুমিয়েছি। এখন তুমি কল দিলে। ও সামান্য একটু ঘুমিয়েছ? ঘড়ির দিকে তাকিয়ে দেখো তো কটা বাজে। শুভা চট করে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল। 4:42 বাজে। চুপ করে আছে শুভা। ওপাশ থেকে রিহান হেসে বলল, এখন চুপ করে আছো কেন? কথা বলো। ঘড়িটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, তুমি কখন পৌঁছেছো আর এখন কি করছো? আমি সেই কখন পৌঁছেছি, এখনো শুয়ে আছি, একটু পরে বেরোবো। দাদির সাথে কথা হয়েছে? হ্যাঁ, আমি পৌঁছেই দাদিকে কল দিয়েছি।
রিন্তির সাথেও কথা হয়েছে, ওর কাছ থেকে জানতে পারি তুমি ঘুমাচ্ছ, তার জন্য তখন কল দেইনি। কিন্তু তোমার যে ঘুম বাবা ভাঙতেই চায় না, তাই বাধ্য হয়ে কল দিয়েছি। আমি না হয় একটু বেশি ঘুমাই, তাই বলে এভাবে বলবে? যাকে খেয়েছো তো নাকি? হ্যাঁ খেয়েছি। তোমার শরীর কেমন এখন? দুর্বল লাগে খুব? না, এখন অনেকটাই ভালো লাগছে, তবে তোমার জন্য মন খারাপ হচ্ছে। এই দেখো, একদিন শেষ হয়ে গেল, আর 2 দিন আছে। তুমি কি হাঁটতে পারো নাকি অস্থির লাগে? বললাম তো ঠিক আছে এখন। আচ্ছা, তাহলে ড্রয়িং রুমে গিয়ে দেখো তো কারা এসেছে। কারা এসছে বলো? তুমি গিয়ে দেখো, আমি কেন বলবো। আচ্ছা শুভা, এখন রাখছি, রাতে কল দিব। আল্লাহ হাফেজ পাখি। শুভা কিছু বলার আগেই কলটা কেটে দিল। শুভা ফোনটা বিছানার ওপর রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে এসে অবাক হলো। ফিরোজার সঙ্গে বসে আছে সিদ্দিক, ইভা আর সাজু। শুভাকে দেখে সাজু এসে জাপটে ধরে বলল, বড় আপা কেমন আছো? শরীর কেমন এখন? শুভা সাজুর গাল দুটো টেনে দিয়ে হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুভা সাজুকে ছেড়ে সিদ্দিকের পাশে গিয়ে বসতেই ইভা বলে উঠল, জানো আপা, দুলাভাই আমাদের আনার জন্য গাড়ি পাঠিয়েছিল, আমরা সেই গাড়ি দিয়েই এসেছি। কত ভালো দুলাভাই, দেখছো? হ্যাঁ, তা তোরা এলি, মা আর রাজিকে রেখে এলি কেন? ওদের নিয়ে আসতি, ঘুরে যেত। মায়ের কোমরে ব্যথা, এতক্ষণ গাড়িতে বসে থাকতেও পারবে না, তাই আসেনি। আর রাজুও চলে এলে তো মা একা হয়ে যাবে, ওই জন্যই ওকে রেখে এসেছি, মাকে দেখাশোনা করার জন্য। তেমন হলে তুই পরে আসতি। আপাতত বাবা, সাজু আর রাজু ওরাই ঘুরে যেত, তুই আর মা পরে আসতে পারতি। এরপর রাজু মন খারাপ করে থাকবে না বলতো? ওরা পরে আসবে, আর তুমি ভেবো না তো আপা, তোমাদের বাড়িটা অনেক সুন্দর আর অনেক বড়। আমি কখনো ভাবতেই পারিনি তোমার শ্বশুর বাড়ি এত বড় হবে। আর এখানে এসে তো আরও একটা কথা শুনে চমকে গেলাম। ইভা হাত উঠিয়ে রিহান এসে ছবিটি দেখিয়ে বলল, ওই যে দুলাভাই পুলিশ, আমি তো ভাবতেই পারছি না আমার দুলাভাই পুলিশ। উফ আল্লাহ, আমার ইচ্ছে হচ্ছে তাকে সামনাসামনি দেখব। তুই কি আর তাকে কখনো দেখিসনি নাকি? দেখেছি, তবে পুলিশ হিসেবে না। পুলিশ হিসেবে দেখতে হলে তোকে একটা অপরাধ করে জেলে যেতে হবে, তারপর দেখতে পারবি মন প্রাণ ভরে। তুমি আপার সাথে মজা করছো তাই না আপা? একদমই না, মজা কেন করব তোর সাথে, আমি তো সত্যি বলছি। ঠিক আছে, আর কিছু বলবো না। ইভা মুখ ভার করে অন্য দিক ঘুরে বসলো। এবার শুভা একটু সুযোগ পেল সিদ্দিকের সাথে কথা বলার। শুভা গলা খেকেড়ে দিয়ে বলল, বাবা তোমার শরীর কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো রে মা। কিন্তু তোর জন্য খারাপ লাগছে, গ্রাম ছেড়ে আসতে না আসতে একটা অসুখ বাঁধিয়ে নিলি। এখন তো ঠিক আছি বাবা, চিন্তার কিছু নেই। তবে তুমি মা আর রাজুকে একা রেখে এসে মোটেও ঠিক করনি। সবাই মিলে একসাথে এলে কতটা মজা হতো ভেবে দেখো। তোর মা তো অসুস্থ, জামাই গাড়ি পাঠিয়ে দিয়ে কল দিয়ে জানালো তোর শরীর খারাপ, ইতিমধ্যে জামাইও বাসায় থাকবে না, তোর ভালো লাগবে না, তাই আমরা এসেছি, নয়তো কিছুদিন পরে সবাই একসাথে ঘুরতে আসতাম। ঠিক আছে বাবা, তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। শুভা উঠতে যাবে ঠিক তখনই ফিরোজা বলল, তুই চুপটি করে বস, ইলা চা নিয়ে আসবে। মুহূর্তের মধ্যেই ইলা চা নিয়ে চলে এলো। ফিরোজা আর সিদ্দিক বসে বসে চা খাচ্ছে। ওদিকে ইলা, ইভা আর সাজুকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে। সবাই মিলে গল্প গুজব করতে করতে বেশ রাত হয়ে গেল। সিদ্দিক, ইভা, সাজু, ফিরোজা, শুভা আর রিন্তি একসাথে খেতে বসেছে। শুভার পরিবার এসেছে বলে খাবারের বিশাল আয়োজন করা হয়েছে। সবাই পেট পুড়ে খেয়ে দিয়ে ফিরোজা নিজের রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছে। সিদ্দিক আর সাজু এক রুমে শুয়েছে। শুভা, রিন্তি, ইভা, ইলা এরা 4 জন এখনও ঘুমায়নি। ড্রয়িং রুমে বসে হরর মুভি দেখছে। ড্রয়িং রুমটা সিনেমা হল বানানোর জন্য সব আলো নিভিয়ে দিয়েছে, সাথে কিছু পপকর্ন ভেজে নিয়ে বসেছে। সেখান থেকে এক এক করে সবাই নিয়ে খাচ্ছে আর সিনেমা হল অনুভব করছে। রাত 12:55 বাজে। মুভিটা শেষ হলো। এবার সব আলো জ্বালিয়ে শুভা বলল, চলো আজ সবাই একসাথেই ঘুমাই, গল্প করতে করতে ঘুমাবো, ব্যাপারটা বেশ দারুণ হবে। শুভার কথায় একমত পোষণ করলো রিন্তি আর ইভা। তবে ইলা বলল অন্য কথা, সে সবার সাথে একসাথে ঘুমাতে চায় না। রিন্তি আর ইভা অনেক বোঝানোর পরেও রাজি হলো না। আর কেন সে একসাথে থাকতে চায় না সেই কারণটাও ব্যাখ্যা করলো না। এবার শুভা ইলার দিকে এগিয়ে গিয়ে বলল, সবাই মিলে মুভি দেখলাম, কত মজা হয়েছে বলো। রাতেও যদি সবাই একসাথে থাকি
তাহলে অনেক মজা হবে। সবাই যখন রাজি, তাহলে তুমি থাকতে চাইছো না কেন? তোমার কি সমস্যা হচ্ছে? আর সেটা কি সমস্যা বলো আমাদেরকে। ইলা মাথা নিচু করে ছোট্ট সুরে উত্তর দিল, ভাবি, আমি আমার জায়গা থেকে কিভাবে তোমাদের সাথে থাকতে পারি? মুভি দেখেছি কারণ তোমাদের মন ভালো, আমাকে আলাদা করে দেখো না, তাই বলে তোমাদের সাথে তোমাদের বিছানায় থাকা যাবে না।